Hello everyone, welcome you all to WBPSC in Focus. আমি পলাশ ধর। আজকে আমাদের পেডাগগির ওপরে সেট নাম্বার 10 আলোচনা হচ্ছে, যেটা কিনা তোমাদের আপকামিং WB ওয়েস্ট বেঙ্গল টেট 2023-এর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এটা অঙ্কের পেডাগগির ওপর আমরা স্পেশালি আলোচনাটা রাখছি। প্রত্যেক দিন রাত 9টার সময় এই ভিডিওটা তোমরা লাইভ পাচ্ছ। তো আশা করি তোমাদের পরীক্ষা খুব কাজে লাগবে। তো কথা আর না বাড়িয়ে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, পাটিগণিতের 4টি মৌলিক ক্রিয়াকলাপ হলো সংযোজন, ভাগ, পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়, গণনা, গণনা নির্মাণ এবং সমীকরণ গঠন, যোগ, গুণ, ভগ্নাংশে দশমিকে রূপান্তর করা এবং নিয়মিত আকার নির্মাণ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বাকিগুলো প্রয়োজনীয়, কিন্তু সেটা পাটিগণিতের নয় এবং মৌলিক ক্রিয়াকলাপের মধ্যে তো একদমই পড়ে না। কিছু পরিমিতির মধ্যে পড়ে, কিছু জ্যামিতির মধ্যে পড়ে, কিন্তু পরিধি বা যদি ক্ষেত্রফলের কথা বলি বা সমীকরণ গঠন হয়, সেটা হচ্ছে অ্যালজেব্রার ক্ষেত্রে, বীজগণিতের ক্ষেত্রে। পরিধি, ক্ষেত্রফল এইসব আসবে তোমার আমাদের জ্যামিতি বা পরিমিতির ক্ষেত্রে। কিন্তু আহ, এইটা বেসিক ক্যালকুলেশনের মধ্যে যদি বলি, যোগ বিয়োগ গুণ ভাগটাই এর মধ্যে আসে পাটিগণিতের মধ্যে। প্রাথমিক পর্যায়ে দৈর্ঘ্য পরিমাপ বিষয় শেখানোর জন্য নিচের কোনটি সবচেয়ে ভালো ক্রম? এখানে 4টে জিনিস বলা হয়েছে: তুলনা, অমানক পরিমাপ ব্যবহার করা, স্ট্যান্ডার্ড ইউনিটের বিকাশ এবং মান ব্যবহার করে। এই 4টে পদ্ধতি বলা, 4টে জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু বলেছে যে এর মধ্যে কোনটা কারেক্ট ক্রম হবে। সবার প্রথমে করা উচিত হচ্ছে তুলনা। সবার প্রথমে তুলনা হবে। তুলনার পরে সেটা অমানক পরিমাপ ব্যবহার করা হবে। তারপরে আসবে স্ট্যান্ডার্ড পরিমাপ, মানে এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করা হবে। এবং তারপরে সেটা হচ্ছে মানের একক উন্নয়ন, মানে সেটা কোনো একটা পার্টিকুলার নাম দেওয়া হবে। স্ট্যান্ডার্ড পরিমাপ করে সেটা একটা নাম, মানে কোনো কিছু মিটারের ডেফিনেশন কি। প্রথমে হচ্ছে তুলনা করা হবে, তুলনার মাধ্যমে বোঝানো হবে দৈর্ঘ্যের ব্যাপারটা কি। তারপরে তা অমানক পরিমাপের মাধ্যমে সেটাকে বোঝানো হবে, কোনো মানক পরিমাপ নয়, অমানক পরিমাপের মাধ্যমে। তারপরে সেটাকে একটা স্ট্যান্ডার্ড পরিমাপ বোঝানো হবে যে এইটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড আমাদের ফলো করতে হবে। এবং তারপরে সেটার একটা মান দিয়ে একটা নামকরণ করা হবে, একক দেওয়া হবে, যেমন হচ্ছে এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে সেন্টিমিটার, এইরকম ব্যাপার। তো এইটা পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপের বিষয়ে এটা হচ্ছে কারেক্ট অর্ডারিং। অপশন বিতে এই অর্ডারিংটা ফলো করা বলা হয়েছে। পঞ্চম শ্রেণীর সময় গণিতের সময় শূন্য হলো সেরা শক্তিশালী সংখ্যা নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠান করা হয়েছে, যার মূল ছিল হচ্ছে, হেডিং ছিল হচ্ছে, টপিক ছিল হচ্ছে শূন্য হলো সেরা শক্তিশালী সংখ্যা। এই কার্যকলাপ শিশুকে উৎসাহিত করে। কিসের উৎসাহিত করে? বিশ্লেষণ এবং যোগাযোগ করতে উৎসাহিত করে, শূন্যগুলোর ধারণকারী সংখ্যা লিখতে উৎসাহিত করে, শূন্য দিয়ে শেষ হওয়া সংখ্যা সমন্বিত সমস্যার সমাধান করতে সাহায্য করে, না বন্ধুদের সাথে সহযোগিতা করতে সাহায্য করে। দেখো, যে কোনো বিতর্কের মধ্যেই বন্ধুদের সঙ্গে সহযোগিতার ব্যাপারটা থাকে, তো এইটা এখানে স্পেশালি কিছু নয়। শূন্য দিয়ে শেষ হওয়ার সংখ্যা সমন্বিত সমস্যার সমাধান করতে, না সমাধান করার ব্যাপারটা এখানে নেই। এখানে জিরোর যে পাওয়ারটা সেটা বোঝানো, তো সেটা নয়। শূন্যগুলো ধারণকারী সংখ্যা লিখতে না, বিশ্লেষণ এবং যোগাযোগ করতে সাহায্য করে। এক্ষেত্রে বিশ্লেষণ এবং যোগাযোগ করতে সাহায্য করে। শূন্য হলো সেরা শক্তির সংখ্যা, এই নিয়ে কোনো বিতর্ক আলোচনা হলে। নেক্সট প্রশ্ন, যদি একজন শিক্ষার্থীর সংখ্যা এবং গণনা নিয়ে সমস্যা হয়, তবে সে বা তার অক্ষমতা কিসে হতে পারে? ডিসগ্রাফিয়া তার সমস্যার কারণ হতে পারে, ডিসক্যালকুলিয়া তাদের সমস্যা হতে পারে, চাক্ষুষ স্থানিক সংখ্যার অক্ষমতা হতে পারে তার সমস্যার কারণ, ডিসলেক্সিয়া হতে পারে তার সমস্যার কারণ। ডিসলেক্সিয়া তো ডেফিনেটলি নয়, এটা অন্য জিনিস। ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া এইটা হচ্ছে তার সমস্যা। সে তাই গণনা নিয়ে সমস্যা হচ্ছে একজন ছাত্রের। গণিত শেখার ক্ষেত্রে, গণিত শেখার ক্ষেত্রে একটি স্বতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করে না।
এর মধ্যে কোনটাকে স্বতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয় না? পরিকল্পনা, নির্দেশিকা, শিক্ষাদান, বাজেটিং। এর মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? বাজেটিং। প্রাক প্রাথমিক ছাত্রদের গণিত শেখানোর জন্য নিচের কোনটির ওপর জোর দেওয়া হয়? সরি, এটা বাজেটিং হবে না, এইটা হবে শিক্ষাদান। স্বতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করে না কোনটা? শিক্ষাদানকে। প্রাক প্রাথমিক ছাত্রদের গণিত শেখানোর জন্য নিচের কোনটির ওপর জোর দেওয়া হয়? এর মধ্যে কোনটার ওপরে জোর দেওয়া হয়? জ্যামিতিক চিত্র অঙ্কন ও পরিমাপের ওপরে? না। জ্যামিতির একটি দৈর্ঘ্য পরিমাপ ও নির্ণয় করার ওপরে? না। সাবট্রাকশন সংশোধনের ওপরে? না। সংখ্যা গণনার ওপরে। প্রাক প্রাথমিক ছাত্রদের গণিত শিক্ষার জন্য বা শেখানোর জন্য জোর দেওয়া হয় সংখ্যা গণনার ওপরে। এটা কিন্তু পার্টিকুলারলি প্রাক প্রাথমিক ছাত্রদের কথা বলা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। কোথাকার মানে কোন লেভেলের স্টুডেন্ট সেটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আকাশ একজন ভালো গণিত শিক্ষক হতে চায়। একজন ভালো গণিতের শিক্ষক হতে হলে তাকে অবশ্যই থাকতে হবে, মানে তার মধ্যে এর মধ্যে কোন গুণটা থাকতে হবে সেটা বলা হয়েছে। অল্প সময়ে সমস্যা সমাধানের ক্ষমতা, নট নেসেসারিলি তাকে কুইক ক্যালকুলেশন করতে হবে এরকম কোনো ব্যাপার নয় একজন ভালো শিক্ষক হতে হলে। ভালো যোগাযোগ ক্ষমতা, দক্ষতা এবং ক্লোজ এন্ডেড প্রশ্নের জ্ঞান, না সেরকম কোনো ব্যাপার নয়। ধারণাগত জ্ঞান, বোধগম্যতা এবং গণিতের বিষয়বস্তু বাস্তবের সঙ্গে সম্পর্কিত করার ক্ষমতা। খুব সুন্দর এখানে অপশান রয়েছে। তার ধারণাগত জ্ঞান থাকবে, তার বোধগম্যতা থাকবে, গণিতের প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে সম্পর্ক তৈরি করার মতো তার এই নলেজটা থাকবে। আর লাস্ট অপশান বলেছে সংখ্যা পদ্ধতি, বীজগণিত, জ্যামিতির উপরে ভালো জ্ঞান। এটা নট নেসেসারিলি, কিন্তু সি হচ্ছে একদম 100% কারেক্ট, এটা হতেই হবে, এই ধারণাটা থাকতেই হবে তার। একটি শিশু একটি শিশু যে সমস্ত সংখ্যা অপারেশন করতে সক্ষম এবং ভগ্নাংশের ধারণা ব্যাখ্যা করতে সক্ষম সে হলো পরিমাপক বাক্যাংশ, বিভাজন বাক্যাংশ, অপারেশনাল শব্দগুচ্ছ বা বাক্যাংশ, জরুরি বাক্যাংশ। এর মধ্যে কোন ক্যাটাগরিতে সে বিলং করে? সে হচ্ছে অপারেশনাল বাক্যাংশ বা শব্দগুচ্ছের মধ্যে বিলং করে। আচ্ছা, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে নিম্নলিখিত সমস্যা সমাধানের জন্য একটি সমস্যা দেওয়া হয়েছে। নিম্নলিখিত সমস্যা সমাধানের জন্য কোন গাণিতিক অপারেশন ব্যবহার করা হবে? তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকে এরকম একটা দেওয়া আছে প্রশ্ন, যেখানে বলা আছে একজন দুধওয়ালা 10 দিনে 1410 লিটার দুধ বিক্রি করেছেন। সে একদিনে কত লিটার দুধ বিক্রি করেছে? তাহলে এখানে উপরের প্রশ্নে ব্লুমের জ্ঞানীয় ডোমেনের কোন যোগ্যতা উল্লেখ করা হয়েছে? এর মধ্যে কোন যোগ্যতাটাকে উল্লেখ করা হয়েছে? এর মধ্যে জ্ঞান, অনুধাবন, বিশ্লেষণ, সংশ্লেষণ। এর মধ্যে বিশ্লেষণ ডোমেনের, ব্লুমের জ্ঞানীয় ডোমেনের মধ্যে বিশ্লেষণকে বা বিশ্লেষণের যোগ্যতাকে এখানে এই প্রশ্নের মধ্যে থেকে উল্লেখ করা হয়েছে। নেক্সট 190 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের বিশেষভাবে বিপরীত কোনো কোণের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে বলা হয়। তারা বিভিন্ন পরিসংখ্যান এবং পরিমাপ আঁকে এবং লক্ষ্য করে যে উলম্বভাবে বিপরীত কোণগুলি সমান। এই ক্ষেত্রে ভ্যান হেইলির মতে ছাত্ররা কোন স্তরে বা লেভেলে আছে সেটা কি করেছে? সেই বাচ্চাটা দেখেছে যে উলম্বভাবে বিভিন্ন রকম পরিমাপ এঁকে এবং লক্ষ্য করে পরিসংখ্যান করে দেখতে পেয়েছে যে উলম্বভাবে বিপরীত দুটো কোণ যদি থাকে সেই দুটো কোণের মান সমান। এর মধ্যে থেকে ভ্যান হেইলির যেই স্তরগুলো বলা আছে বা লেভেলগুলো বলা আছে তার মধ্যে একজন ছাত্র কোন লেভেলে রয়েছে? ভিজুয়ালাইজেশন লেভেল বা স্তর, বিশ্লেষণীয় স্তর, আনুষ্ঠানিক ডিডাকশন লেভেলে বা ডিডাকশন লেভেলে। বিশ্লেষণীয় স্তরে রয়েছে, কারণ তারা বিশ্লেষণ করে বুঝতে পারছে যে দুটো বিপরীত কোণ, কারণ এখানে বলে দিয়েছে যে পরিমাপ আঁকে এবং লক্ষ্য করে এবং বিভিন্ন পরিসংখ্যান আঁকা, এবং এই জিনিসটা যে বিশ্লেষণের মাধ্যমে সে বুঝতে পেরেছে। শৈলজা একটি সংখ্যাকে বিভিন্ন উপায়ে প্রকাশ করতে পারে, যেমন 4=2+2 বা 4=1+3 ইত্যাদি। তিনি সংখ্যার কোন বিকাশমূলক বাক্যাংশে আছে? সে কোন বাক্যাংশের মধ্যে রয়েছে?
এর মধ্যে কোন ক্লাস বা কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে? পরিমাপক বাক্যাংশ, বিভাজন বাক্যাংশ, ফ্যাক্টরিং বাক্যাংশ বা অপারেটিং শব্দগুচ্ছ। সে অপারেটিং শব্দগুচ্ছ বা বাক্যাংশের মধ্যে রয়েছে। শৈলজা, গণিত করার কৌশল হিসাবে সমস্যা সমাধানের সঙ্গে জড়িত, এর মধ্যে কোনটি সমস্যা সমাধানের সঙ্গে জড়িত সেটা জিজ্ঞেস করেছে। ব্যাপক অনুশীলন, একটি সমাধান পৌঁছানোর জন্য সূত্র ব্যবহার করা, কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি আর অনুমান। অনুমান তো কোনোদিনই হবে না। ব্যাপক অনুশীলন এবং সমাধান সূত্রের মাধ্যমে, এটা হয়তো অ্যাপারেন্টলি আমাদের কারেক্ট মনে হতে পারে, কিন্তু কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি এইটা হচ্ছে সবচেয়ে কারেক্ট অপশন। সমস্যা সমাধানের মাধ্যম উপায় হচ্ছে বা কৌশল হিসাবে কার্যকলাপ ভিত্তিক পদ্ধতিটা সবচেয়ে অ্যাকিউরেট হবে। একজন ভালো গণিতবিদ হতে হলে একজনকে অবশ্যই সক্ষম হতে হবে। এর মধ্যে কোনটার ওপরে তার সক্ষমতা থাকতে হবে? অধিকাংশ সূত্র মুখস্থ থাকতে হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। কিছুক্ষণ আগে বললাম যে কুইক ক্যালকুলেশন নাও জানতে পারে, সেটা বড় ব্যাপার নয়। ধারণাগুলো জুড়ে প্রয়োগ করে এবং সংযোজক করতে হবে। ইয়েস, এটা কারেক্ট। প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল আয়ত্ত করতে হবে, সেরকম কোনো ব্যাপার না। সেটা তো যে কোনো ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, টিচার হওয়ার ক্ষেত্রে, শিক্ষক হওয়ার ক্ষেত্রে। বাট এখানে ভালো গণিতবিদ হতে গেলে কিন্তু অবশ্যই ধারণাগুলো জুড়ে প্রয়োগ করে এবং সংযোগ করতে হবে তাদের। এর মধ্যে কোনটি গণিতে শিক্ষার্থীদের দুর্বলতা জানার সর্বোত্তম উপায় নয়? কোনটা উপায় নয় জিজ্ঞেস করেছি, উপায় বলেনি, উপায় নয় কোনটা? ক্লাসরুমের ভিতরে বা বাইরে প্রশ্ন করা, মৌখিক গণনা করা, ছাত্রদের উত্তরপত্র বিশ্লেষণ করা, ছাত্রদের তুলনা করা। তুলনা করাটা কোনো উপায় নয়। বাকিগুলো ইয়েস, ছাত্রছাত্রীদের গণিতের দুর্বলতা জানার উপায়। ভিতরে বা বাইরে যে প্রশ্ন করছে সেই থেকে বোঝা যায় যে সে কতটা দুর্বল। মৌখিক গণনা করতে পারছে কি পারছে না, বা কিভাবে করছে, ভুল করছে, ঠিক করছে, সেটাও দিয়ে বোঝা যায় খানিকটা। ছাত্রদের উত্তরপত্র অবশ্যই তার এভ্যালুয়েশনটা হবে তো তার উত্তরপত্র বিশ্লেষণ করে, তা সেটা থেকেও বোঝা যায় যে সে শিক্ষার্থী গণিতে দুর্বল কিনা। কিন্তু ছাত্রদের তুলনা করে এভাবে বোঝা যায় না, কারণ এক একজনের অ্যাপটিটিউড এক এক রকম হবে, এক একজনের নলেজ লেভেল এক এক রকম হবে, তাদের বোঝার ক্যাপাসিটি এক এক রকম হবে। সুতরাং তুলনা করার মাধ্যমে কোনো কিছু করা সম্ভব নয়। একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখেছেন 29 × 4 এর মান নির্ণয় করো। একজন শিক্ষার্থী তার নোটবুকে 29 × 4 লিখেছে এবং তার নিম্নরূপ সমাধান করেছে। শিক্ষকের উচিত সে কি আগে সমাধান করেছে একটু দেখে নিই। 29-এর জায়গায় 27 × 4 করে 108 বের করেছে। শিক্ষা টিচারের কী করা উচিত? শিক্ষার্থীকে 0 নাম্বার দেবে, মানে কোনো নাম্বারই দেবে না। তার আগে ক্লাসে আকর্ষণীয় হতে বলবেন এবং 0 নম্বর দেবে। আকর্ষণীয় নয়, মানে বেসিক্যালি এটা ভুল আছে ওয়ার্ডটা। এখানে ক্লাসে অ্যাটেন্টিভ, এখানে আমি যদি ইংলিশে বলি অ্যাটেন্টিভ বা মনোযোগী হতে বলবেন আর কি। শিক্ষার্থীকে 5 নম্বরের মধ্যে 2 নম্বর দেবেন যদি 5 নাম্বার থাকে। ক্যালকুলেশনটা যেহেতু ঠিক আছে, এখন তোমরা করে দেখতে পারো। 27 × 4 মানে কিন্তু 180 আসে। ক্যালকুলেশন যেহেতু ঠিক আছে কিন্তু নাম্বারটা ভুল লিখেছে, তাই মাত্র 2 নাম্বার দেবেন। শিক্ষার্থীর দ্বারা প্রশ্নটি ভুল কপি করার কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। অমনোযোগী কেন, কেন এই জিনিসটা হলো, কেন সে ভুল কপি করলো প্রশ্নটা, এবং সঠিক প্রক্রিয়ার জন্য পূর্ণ নম্বর দেবেন। এইটা হচ্ছে কারেক্ট। দেখার চেষ্টা করবে যে কেন এই ভুলটা করেছে এবং তারপরে কারেক্টটা বলে দিয়ে, মানে বেসিক্যালি যেহেতু সে ক্যালকুলেশনটা ঠিক করেছে তার জন্য তাকে কারেক্ট ক্যালকুলেশনের জন্য পুরো নাম্বার দেবে। কারণ প্রশ্নটা করা হয়েছিল সে ক্যালকুলেশনটা পারে কিনা সেটা বোঝার জন্য, এবং এখানে বোঝা যাচ্ছে যে সে বুঝতে পেরেছে, যে ক্যালকুলেশন জানে। তো সেক্ষেত্রে তাকে ফুল নাম্বার দেবে এবং কিন্তু বোঝার চেষ্টা করবে যে ভবিষ্যতে যেন ভুলটা না হয়, কেন এই ভুলটা হলো। গঠনমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের চেয়ে নিচে কোনটি করা উচিত নয়? নিচের কোনটা করা উচিত না? প্রশ্ন সমাধানের জন্য শিক্ষার্থীদের নিজস্ব কৌশল তৈরি করতে দিন। কোনটি করা উচিত নয়? উচিত নয় বলেছে, এটা তো একদম উচিত। ছাত্রদের সূত্র মুখস্থ করতে বলুন, মানে সূত্র মুখস্থ করে তারা যারা অ্যান্সার করে। অনুসন্ধানের জন্য পরিস্থিতি তৈরি করুন, এটা তো ঠিক, এটা ভুল নয়। শিক্ষার্থীদের গাণিতিক সরঞ্জামগুলোর জন্য মিটিং করতে অনুমতি দিন, একদম ঠিক আছে। তারা গাণিতিক সরঞ্জাম কী দরকার সেগুলোর জন্য মিটিং করছে, এটাও ঠিক আছে, আলোচনা করছে। ছাত্রদের সূত্র মুখস্থ করতে বলাটা কোনো উপায় হতে পারে না। সূত্র হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি যেখানে
ছাত্ররা অঙ্ক না বুঝে বা অর্ধেক বুঝে জিনিসটা সমাধান করার চেষ্টা করে, জাস্ট একটা ফর্মুলা মুখস্থ করে, একটা প্রিডিফাইন্ড ফর্মুলা মুখস্থ। গণিতের দক্ষতা বিকাশের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলির সবচেয়ে উপযুক্ত কোনটা? ক্লাসে কার্যক্রম পরিচালনা করা। এর মধ্যে কোনটা সবচেয়ে উপযুক্ত? এবার কিন্তু বলেছে তো কোনটা উপযুক্ত। ক্লাসে কার্যক্রম পরিচালনা করা, ধারণা এবং পদ্ধতি পরিষ্কার করা এবং আরও বেশি অনুশীলন করা, শুধুমাত্র ধারণাগত জ্ঞান প্রদান করা, শুধুমাত্র অ্যালগরিদম বর্ণনা করা। এর মধ্যে এইটা সবচেয়ে উপযুক্ত জিজ্ঞেস করেছে, বাকিগুলো উপযুক্ত কিন্তু এটা সবচেয়ে উপযুক্ত। ধারণা এবং পদ্ধতি পরিষ্কার করা এবং আরও বেশি অনুশীলন করানো, এটা হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত। একজন শিক্ষক কিভাবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে ক্ষেত্রফলের ধারণাটি বোঝানো শুরু করতে পারেন? পাতা, নোটবুক, টেবিল ইত্যাদির উপরিভাগের তুলনা করে, উপরিভাগের মানে টেবিলের উপরিভাগের ক্ষেত্রফল বের করে, একটা নোটবুকের উপরিভাগের ক্ষেত্রফল বের করে, একটা পেজ নিয়ে তার একটা উপরিভাগের ক্ষেত্রফল বের করে, এইভাবে প্রস্থের দৈর্ঘ্য গুণ করে, প্রস্থের দৈর্ঘ্য প্রস্থের সাথে দৈর্ঘ্যের গুণ করে, সরি এখানে সাথে হবে, প্রস্থের সাথে দৈর্ঘ্যের গুণ করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার মাধ্যমে, একটি চিত্রের ভিতরে একটি বর্গ সংখ্যা গণনা করে এর ক্ষেত্রফল নির্ণয় করে, একটা বর্গ সংখ্যা গণনা করে, বর্গ কোনো সংখ্যা নিয়ে তার বর্গ গণনা করে এবং একটা এটা দেখানো যে এটা একটা এরিয়া বেরোচ্ছে বা একটা ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ারের মাধ্যমে, বিভিন্ন পরিসংখ্যানের ক্ষেত্রফল খুঁজে বের করা সূত্র ব্যাখ্যা করে। এর মধ্যে কোনটা, এর মধ্যে কারেক্ট কোনটা? এর মধ্যে হচ্ছে বর্গ সংখ্যা গণনা করে এবং ক্ষেত্রফল নির্ণয় করে, এটা হচ্ছে কারেক্ট। অপশন সি হচ্ছে কারেক্ট এখানে, কারণ বর্গ সংখ্যাটাকেও বর্ণনা করতে হবে এবং তার ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতিও বর্ণনা করতে হবে। কিসের মাধ্যমে একজন শিক্ষক ভগ্নাংশের ধারণাটি ছাত্রের কাছে তুলে ধরতে পারেন? লব চিহ্নিতকরণ এবং বিভিন্ন ভগ্নাংশ প্রদর্শনের মাধ্যমে, একটি রেখাংশে ভগ্নাংশ খুঁজে বের করার মাধ্যমে, এ বাই বি আকারে ভগ্নাংশ লিখে যেখানে বি 0 সমান নয়, তার চারিপাশের জিনিসগুলোর মধ্যে ভগ্নাংশ খুঁজে বের করে। শুরু করার সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং ভালো উপায় হচ্ছে তার চারিপাশে যে জিনিসগুলো আছে তার মধ্যে ভগ্নাংশ খুঁজে বার করার মাধ্যমে। বিভিন্ন যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আছে, যেমন সে যদি মাছের বাজারে যায় তাহলে তাকে বলা হলো ধরো এই যে মাছের বাজারে মাছটা পুরোটা 1 কেজির মাছ, এখান থেকে হাফ নিলাম মানে 500 গ্রাম নিলাম, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এই মাছের হাফ, 1/2 ভগ্নাংশ। বা 4 ভাগ নিয়ে 4 ভাগ করে তার 3টে ভাগ নেওয়া মানে তার 3/4 ভগ্নাংশ। 1 কেজি আমি যদি 250 গ্রাম ধরে নেওয়া যে যদি কেউ 250 গ্রাম বাজারে গিয়ে কড়াইশুঁটি নিয়েছে, সেক্ষেত্রে তার মানে হচ্ছে সে 1 কেজির মধ্যে 250 গ্রাম মানে 1/4 অংশ নিয়েছে। এইগুলোর মাধ্যমে তাকে প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝানোর মধ্যে দিয়ে তাকে এই জিনিসটাকে ভগ্নাংশের ধারণা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। নিচের কোনটি ইন্ডাকটিভ পদ্ধতির বর্তমান সিকোয়েন্স? এটা সিকোয়েন্স হবে, মানে হচ্ছে কোনটা অর্ডারিং, প্রপার অর্ডারিং। সাধারণীকরণ, এর মধ্যে 4টে জিনিস বলা হয়েছে: সাধারণীকরণ, পর্যবেক্ষণ, উদাহরণের উপস্থাপনা, পরীক্ষা এবং যাচাইকরণ। সবার প্রথমে যেটা করতে হবে উদাহরণের উপস্থাপনা, 1 নাম্বার ফার্স্ট, কারণ প্রথমে উদাহরণ দেখিয়ে তাকে বোঝালে সে সবচেয়ে ভালো করে বুঝবে। তারপরে পরীক্ষা করে সেটাকে যাচাই করানো, এটা সেকেন্ড হবে। তারপরে আসবে হচ্ছে পর্যবেক্ষণ এবং সেটাকে পর্যবেক্ষণ করবে। ফাইনালি সেটাকে একটা জেনারেলাইজেশন করবে যে হ্যাঁ এই এই জিনিসগুলো হয়েছে, পরীক্ষা উদাহরণ দেখিয়ে পরীক্ষা করে যাচাই করে পর্যবেক্ষণ করার পরে এইটা হচ্ছে আমরা পেয়েছি, তার মানে হচ্ছে এইটা সাধারণীকরণ, মানে হচ্ছে জেনারেলাইজেশন, যে একটা জেনারেল ফর্মুলা বের করা হচ্ছে বা একটা পদ্ধতি যে হ্যাঁ এইভাবে তাহলে জিনিসটা, হাউ দিস ইজ হাউ দ্য থিং ওয়ার্কস, এটা হচ্ছে ফোর্থ ওয়ে। তার মানে সবার প্রথমে আসবে 3 নাম্বার, এই দুটো তাহলে হবে না। তারপরে আসবে 4 নাম্বার, তার মানে এটাও হবে না, 3 4 2 1, ইয়েস এইটা হবে, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এখানে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা কিন্তু মাথায় রেখো যে পরীক্ষার ঠিক একদিন আগে তোমরা একটা ম্যারাথন ক্লাস পাবে, যেখানে তোমাদের সব প্রশ্ন একসঙ্গে, অঙ্কের পেডাগজির সব প্রশ্নগুলো একসঙ্গে তোমরা সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। অপেক্ষা করো সেই পর্যন্ত।
এবং প্র্যাকটিস করতে থাকো ভিডিওগুলো দেখে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ক্লাস।